কবি জীবনানন্দ দাশ লিখিত উপন্যাস মাল্যবান, শেষ পর্ব 25। পরের দিন সন্ধে রাতেই বেরিয়ে ফিরে মাল্যবান ঠাকুরের কাছে শুনল যে অমরেশবাবু ওপরে বউ ঠাকুরনের ঘরে ঢুকেছেন। মাল্যবান খেলো দেলো, খবরের কাগজ পড়ল, চুরুট টানল, তারপর কথা ভাবল। সে ভাবতে ভাবতে কথাই ভাবল 2-3 ঘন্টা। রাত 12টার সময় অমরেশ নিচে নেমে এলো। আরে, আপনি এখনো জেগে আছেন চাঁদমোহন বাবু? মাল্যবানকে একটা হ্যাঁচকা ডাক দিয়ে লেপের নিচের আড়ষ্ট অবস্থার থেকে জাগিয়ে তুলে বললে অমরেশ। মাল্যবানের নাম চাঁদমোহন নয় তো? অমরেশ একটু জিভ নেড়ে লাট মারতে চাইছে নামটা নিয়ে, সেই নামে মাল্যবানকে ডেকে। তা হোক। মাল্যবান মুখের থেকে লেপ সরিয়ে নিয়ে বললে, ঘুমিয়ে পড়েছিলুম। তারপর সাইকেলের তালা খুলতে খুলতে অমরেশ বললে, কোথায় যাচ্ছেন? আহিরিটোলা। এত রাতে? আহিরিটোলার গঙ্গায় নামতে হবে। এত রাতে? সাঁতার কাটবো। মাল্যবান এবারে আর কিছু বললে না। বালিশের শিরদাঁড়াটা ঠেস দিয়ে একটু উঁচু হয়ে বসল। সে আমাদের একটা দঙ্গল আছে, 4 হাত পায়ে নিমকের বস্তার মতো ভুস করে পড়ে এক একটা সাঁতারু মুনিশ আহিরিটোলার গঙ্গায়। মুনিশ কেন বললে অমরেশ, মানুষ না বলে? ভাবতে ভাবতে মাল্যবান বললে, তা এত রাতে গঙ্গায় নাওয়া হবে? নাওয়া না মশাই, গঙ্গা মৃত্তিকার তেলক কাটবার জন্য আমাদের জন্ম হয়নি। সাঁতার কাটবো, দেখি কে কত দূর যেতে পারে, কার আগে যেতে পারে। ওহ, মাল্যবান বললে। ছেলেটি সাইকেলটি খুলে রেখে মাল্যবানের টেবিলের এক কিনারে এসে বসল। চেয়ারে বসুন। এই বেশ বসেছি। আমাদের সাঁতার দেখতে যাবেন নাকি চাঁদমোহন বাবু? এখন? এত রাতে? আচ্ছা বেশ, বুড়ো মানুষ আপনি, তাহলে বারুণী স্নানের সময় যাবেন, তখন গরম পড়ে যাবে। মাল্যবান বললে, কিন্তু সত্যি কি আহিরিটোলার ঘাটে সাঁতার কাটা হবে আজ? কি বলছি তবে আপনাকে, মেয়েরা অবধি দেখতে যাবে। নিজের ডান পায়ের কড়া পালিশের নিউকাট উঁচিয়ে নিয়ে অমরেশ বললে, এই ভগবতীর চামড়া ছুঁয়ে বলছি, ভদ্রলোকের মেয়েরা যাবে সব দল বেঁধে আমাদের খেলা দেখতে। বেশ্যারাও যাবে, ওদিকের পাড়ায় পাড়ায় যেখানে যত বেশ্যা আছে। মাল্যবান চুরুট জ্বালালো। রাঁড়েদের সঙ্গে ভদ্রঘরের মেয়েদের কোনো মামলা হবে না স্যার। কেউ কাউকে দূর দূর বলে তাড়িয়ে দেবে না। এরাও যে মানুষ, ওরাও তা অকপটে স্বীকার করবে স্যার। মাল্যবান অবাক হয়ে ভাবছিল, এই সেই অমরেশ, একে নিয়ে উৎপলার রাত 12টা বাজে। থুতু না ছিটলেও কথা বলতে বলতে জিভে দাঁতে থুতু জমে যায় যাদের, সত্যি সত্যি না অবশ্যই রূপক হিসেবে, সেই রকমই অসার, অবুদ্ধিমান, উচ্ছ্বাস সর্বস্ব তো এই ছেলেটি। চেহারা লম্বা, গরম পেটন ভালো, মুখ সুন্দর পুরুষ মানুষের মতো। এইসব বলে ভুসি হিরে হয়ে গেল উৎপলার কাছে। তাই তো হয়। সৃষ্টিটা সংখ্যানবিশ বটে, কিন্তু হিসেবতন্ত্রী নয়। কি রকম মারাত্মক ভুল বিষের মতো মিশে রয়েছে নিখিলের রক্তের ভেতর, তার নিরবিচ্ছিন্ন মন্ত্রণার প্রবাহের মধ্যে। কিন্তু স্বীকার করলেই তো শুধু হবে না, মাল্যবান বললে। ওদের মানুষ করবার পথ বাতলে দিতে হবে তো। সে একটা মস্ত সামাজিক সমস্যার কথা হলো। মাল্যবান চুরুট টানতে টানতে বললে, সবই সব হলো। তা বটে, সাঁতার কাটা দেখতে গিয়ে কি আর সামাজিক হেঁয়ালি মেটে? তবে হ্যাঁ, আপনি যা বলেছেন, বেশ একটা ভ্রাতৃপ্রেম, ভগ্নী প্রেম, ভাই ব্রাদারি। কিন্তু ওদের তো ঢের খারাপ রোগ আছে। আছে বটে, কিন্তু মেয়েরা তো মেয়েদের রোগ দিতে পারে না। খুব হৃদ্যতার সঙ্গে মেলামেশা, কিন্তু মেয়েরা তো পুরুষ নয়।
মাল্যবান মুখের থেকে চুরুটটা নামিয়ে কিছুক্ষণ চর্মচক্ষে এবং মনশ্চক্ষে 4 চোখ মিলিয়ে নিয়ে অমরেশের দিকে তাকিয়ে থেকে তারপর বললে, ওখানে ছোকরাদের দলও তো বেশ ভারী। হ্যাঁ, তাদের ভেতর দোকান কাটা খুব কম। শুনে মাল্যবান ঘাড় বাঁকালো, ঘাড় সোজা করে চুরুট টেনে টেনে ঘাড় বাঁকিয়ে অমরেশের দিকে তাকালো একবার, কিন্তু যে কথাটি বলবে ভেবেছিল তা বললে না। বাজে কথা পেরে মাল্যবান বললে, এত ঠান্ডায় সাঁতার কেটে নিউমোনিয়া হবে না তো? হবে, সেরে যাবে, না হয় মরে যাব। আরে কি বলে, মরে যাবার কি আছে? তা আমার স্ত্রীকে কি করে চিনলেন? মাল্যবান বেড়ালের থেকে চিতেবাঘ, চিতেবাঘ থেকে বেড়াল সত্তায় আসা যাওয়া করতে করতে বললে, আচ্ছা এখন চলি মাল্যবান বাবু, রাত হয়ে গেছে। মাল্যবান চুরুটটা নিভে গিয়েছে টের পেল। দেশলাই জ্বালিয়ে চুরুট ধরিয়ে মাল্যবান একটা বড় হুড়ারের ছানার মতো হঠাৎ উজিয়ে উঠে বললে, সাইকেল এনে শটাঞ্জে ওপরে চলে গেলেন? আমার স্ত্রীর সঙ্গে কবে কোথায় পরিচয় ছিল আপনার, বলবেন না? খুব সোজা কথা জিজ্ঞেস করেছে মাল্যবান, সহজ উত্তর। এক্ষুনি স্বাভাবিকভাবেই উত্তর না দিতে পারে যে অমরেশ তা নয়, কিন্তু তবুও সে বললে, আমি আরও তো আসবো আপনাদের এখানে, আর একদিন না হয় বলবো। অমরেশ ওভারকোটের পকেট থেকে সিগারেটের টিন বার করলো, একটা সিগারেট জ্বালিয়ে নিয়ে বললে, সেই যে সামাজিক সমস্যার কথা বলছিলেন, সেটার বিশেষ কিছুই করা যাবে না আমাদের সকলের আর্থিক জীবনের সুবিধা না এলে। এদিক দিয়েই প্রথম চেষ্টা করা দরকার। বেশি সমাজ ভাবনা সম্বন্ধে অন্ধ থাকলেও চলবে না। মাল্যবান নিজের অনুভূতি ও উপলব্ধির নিচে অমরেশের কথাগুলো পুরনো নোংরা খবরের কাগজের মতো চেপে রেখে দিয়ে বললে, তা আপনি নিজে তো খুব সচ্ছল। হ্যাঁ, আপনার স্ত্রীও তো খুব, দেখছি তো। বলে অমরেশ যেন কোনো ইঙ্গিত করেনি, কোনো খারাপ ইঙ্গিত করেইনি, এমনই স্নিগ্ধ নির্দোষভাবে হাসল। কিন্তু হাসিটা কেটে গেল। অমরেশের মুখের চেহারা হলো আরেক রকম যেন। অনুধাবন করে অস্পষ্টতার ভেতর থেকে তবুও কোনো স্পষ্টতা খুঁজে পেল না মাল্যবান। হাতের চুরুটের আগুন অঙ্গারের দিকে তাকিয়ে রইল। ঘরটা নিস্তব্ধ হয়েছিল। দুজনের চুরুট, সিগারেটের ধোঁয়া পরস্পরকে কাটাকাটি করে কথা বলছিল শুধু। আমার স্ত্রীটি তৃতীয় পক্ষের, আমার চেহারা দেখে তা মনে হয় মাল্যবান বাবু? অমরেশ বললে, প্রথম পক্ষের স্ত্রীটি এখনো আছে, বাপের বাড়িতে থাকে। তা আমি তাকে নিয়ে আর ঘর করব না। 2 নম্বরের কাত্যায়নী মরে গেছে, এইটি 3 নম্বর। এ স্ত্রীর ছেলেপুলে 3টি, আর একটি এই মাঘে হচ্ছে। মাল্যবানের মনে হলো অমরেশের গলার সুর, শরীরের বাঁধ, সমস্ত অন্তরাত্মার থেকেই কেমন একটা সুদৃঢ় সুলভ আত্মতুষ্টি চুঁয়ে পড়ছে। আজকালকার এই শিষ্ণদরতন্ত্রী এবং যা শিষ্ণদর নয় কিন্তু তবুও উচ্ছৃঙ্খল, এইসব মূল্য বিশৃঙ্খলার পৃথিবীতে অমরেশের এই কথাগুলো বেশ স্বাভাবিক। স্বাভাবিক, অতএব ভালো। ভালো না মন্দ, সে নিজে কিরকম? মাল্যবান নিজের চুরুটের ছাই চাপা আগুনের একাধটা কণিকার দিকে তাকিয়ে ভাবছিল, মূল্য বিশৃঙ্খলা? বিশৃঙ্খলরা একেই শৃঙ্খলা মনে করে। মূল্য শৃঙ্খলাটা কি, কি জিনিস মাল্যবানের মতে? সে নিজে যদি মূল্য শৃঙ্খলা চায়, তাহলে তার নিজের বাড়িতেই সে জিনিস এরকম সুসদৃশভাবে অনুপস্থিত। রাত তো কম হয়নি। হ্যাঁ, 12টা বেজে গেছে, অমরেশ বললে। শীতের রাত 12টা? তা আমার স্ত্রীর কাছে কি দরকার ছিল আপনার? কথা বলতে বলতে রাত তো হবেই। দেখছি তো হচ্ছে। তো এতদিন তো আপনাকে দেখিনি এখানে। সিগারেটের ধোঁয়া ছাড়ার ধোঁয়া ঘোরার সঙ্গে সঙ্গে মাথাটাকে নেড়ে চেড়ে নিয়ে অমরেশ বললে, আপনারা যে এখানে আছেন তা তো জানতুম না আমি। তা কি করে জানতে পারলেন তবে? চাঁদমোহন দা, চিনি তো পিঁপড়ের গন্ধ পায় না,
পিঁপড়েকেই খুঁজে পেতে বার করতে হয়। অমরেশ খুব উল্লাস বোধ করে বললে, আপনারা বেশ ঝাড়াঝাপটা থাকতে চান, ছোঁয়াছানি বাঁচিয়ে খুব যা হোক, কিন্তু তা হয় না। পিঁপড়েতে চিনিতে ধুল পরিমাণ হয়ে যায়, চিনি পিঁপড়েকে বেছে খায়, দেখেছেন? মাল্যবানের মনে হচ্ছিল অমরেশের কথার কোনো ঝাঁজ নেই, যেন দুটো ঠ্যাঙের বদলে 8টা ঠ্যাং অমরেশের, মাকড়সার মতো কেমন ল্যাং 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 করছে সবসময়ই, কখনো গাঢ় সবুজ, কখনো গাঢ় লাল, মাকড়সানিদের দেখছে বলে সমস্ত জীবন ভরে। চেহারার চেকনাই আছে, টাকা আছে বলে বিগড়ে গেছে সে, অনেক মেয়ের হাতেই। উৎপলাও কি ইন্ধন দিচ্ছে? মাল্যবান মুখের থেকে চুরুটটা নামিয়ে আন্দাজ করছিল ইন্ধনটা কত দূর, কি ধরনের। ভাবতে ভাবতে কেমন যেন সমাধিভূত হচ্ছিল। মুখে সে বলছিল, বসুন বসুন অমরেশবাবু, বসুন। কিন্তু অনেকক্ষণ হলো ঠোঁট জিভ নাড়া স্তব্ধ করে দিয়েছিল তার মন, নিমেষ নিহত হয়েছিল। চুরুট নিভে গেছে। চলি মাল্যবানবাবু। আচ্ছা, কাল আসবো? আসবেন আসবেন। দিন 7 পরে রাত 10টার কিছু আগেই অমরেশ বেরিয়ে গেলে মাল্যবান খাবার জন্য ওপরে চলে গেল। ওপরে উঠে সে দেখল উৎপলা খাবার টেবিলের এক কিনারে নিঃসাড় হয়ে বসে আছে। টেবিলের ওপর মাথা রেখে মনু ঘুমোচ্ছে। আজকাল খেতে বড্ড দেরি হয়ে যায়, মাল্যবান বললে। কটা বেজেছে? 10টা। 10টা কি বেশি রাত? সকলের কাছে বেশি নয়, মাল্যবান বললে। মনু তো না খেয়েই ঘুমিয়ে পড়েছে দেখছি। বেশি রাত হয়েছে বলে ঘুমোয়নি, খুব শীতে কাতরে ঘুমিয়েছে হয়তো। উৎপলা বললে, তো তুমি তো আগে খেয়ে নিলেই পারো, রান্নাঘর তো তোমার নিচের ঘরের লাগোয়া, খাবার সময় মনুকে নিয়েও তো বসতে পারো। হ্যাঁ, কাল থেকে একটা ব্যবস্থা করে নিতে হবে। তো যে লোকটি তোমার কাছে আজকাল খুব ঘন ঘন আসছেন, তার জন্যই খানিকটা বিশৃঙ্খলা এসে পড়েছে পরিবারের ভেতর। ওকে? চিনি না। মানে? উৎপলার কথা কপচাবার ইচ্ছা ছিল না, বললে, চিনি না, এই মানে। মানে কোচর ভরে নিয়ে যাও, চিবিয়ে খাও, মানে। এই মনু, মনু বলে ডাক পেরে উঠল উৎপলা। ওকে তুমি জাগিও না, থাক, তুমি জাগিও না ওকে। খাবে না? না। রোজই তো না খেয়ে ঘুমোচ্ছে। ওকে এখন জাগিয়ে খাওয়াতে গেলে খাবে না কিছু, আমাদেরও খেতে দেবে না। মাল্যবান মনুকে কোলে তুলে নিয়ে বিছানায় রেখে এলো। উৎপলা একটা তোয়ালে দিয়ে টেবিলটা মুছে নিয়ে দুটো চিনেমাটির ডিশ, কাচের গেলাস, একটা বড় পিরিচে নুন, লেবু, কাঁচা লঙ্কা সাজিয়ে নিচ্ছিল। একটা পারুল ফুলের মতো প্রকৃতির থেকেই যেন উৎপন্ন জমিনের তাঁতের শাড়ি সে পরেছিল, চওড়া লাল পাড়ের। আশাতিরিক্তভাবে পরিতৃপ্ত কেমন একজন সীতা, সরমা, দ্রৌপদী, চিত্রসেনীর মতো অপরূপ দেখাচ্ছিল তাকে। এসো, খেতে এসো, উৎপলা বললে। মাল্যবান চেয়ারে বসে বললে, অমরেশ কখন এসেছিল? সন্ধ্যের সময়। আমি অফিস থেকে ফেরবার আগেই। তুমি কখন ফিরেছো তা তো আমি জানি না। হ্যাঁ, অফিসে ফিরেই তো ওর সাইকেলটা আমার ঘরে দেখলাম। সাইকেলে আসে নাকি? উৎপলা বললে। জানি না তো। আজ রাত 10টার আগেই চলে গেল। একদিন তো দেখলাম 11টা 12টা না বাজলে নড়ে চড়ে না। কে লোকটা? আমি চিনি না ওকে। উৎপলা খান 7 লুচি মাল্যবানের পাতে দিল, খান 3 নিজে নিল। 2-3টে বাটিতে বেগুন ভাজা, ছোলার ডাল আর আলুর তরকারি ছিল। একটি সসপ্যানে দুধ ছিল, ঠান্ডা হয়ে গেছে। সবই মিয়ে গেছে। লুচি কড়কড় করছে। কারুরই পেটে খিদে ছিল না যেন, কিন্তু তবুও এ জিনিসের কিনার ভেঙে ও জিনিসটা খুঁটে সে জিনিসটা টিপে খুব গাফিলতি গড়িমসি করে খেতে হচ্ছিল। খেতে খেতে 2-একটা কথা বলার জন্য থেমে পড়ছিল। চেনো না? তাহলে কি করে ও তোমার ঘরের ভেতর ঢোকে? এটা কি আমার বাড়ি?
মাল্যবান বললে, এতদিন তাই তো জেনে এসেছি। আজ অমরেশ এখানে আসছে যাচ্ছে বলে আমার ঘাড়ে মালিকানার বোঝা ঠেলে তুমি ওর গতিবিধির কৈফিয়ত আমার কাছ থেকেই নেবে ঠিক করেছ? উৎপলা 3খানা লুচির আধখানা খেয়েছিল এতক্ষণে। বাকি আড়াইটে দিয়ে কি করবে ঠিক করতে না পেরে আপাতত হাত গুটিয়ে মাল্যবানের দিকে তাকিয়ে বললে, আমার বাড়ি হোক, তোমার বাড়ি হোক, তোমার নাকের ওপর দিয়েই তো আমার ঘরে পাত্তা পাচ্ছে রোজ অমরেশ। কি করতে পেরেছ তুমি তার? কি করতে পারবে? মাল্যবান 2খানা লুচি শেষ করেছিল, কিছু ছোলার ডাল, 1খানা বেগুন ভাজা। জলের গেলাসে চুমুক মেরে ঠোঁট জিভ ভিজিয়ে দাঁত ঠান্ডা করে নিয়ে বললে, আমি তো জানতাম না যে ওকে তুমি চেনো না। কি মনে করেছিলে তুমি? ওকে তুমি চেনো না? চিনি না বলেছি তো। তোমার বাপের বাড়ির কেউ না? না। কলেজে তোমার সঙ্গে পড়েছিল? আমি তো মেয়েদের কলেজে পড়েছি 2nd ইয়ার অবধি। তুমি দিশে হারিয়ে ফেলছ। কেউই না? কোনোদিনই দেখনি ওকে এর আগে? স্তম্ভিত হয়ে মাল্যবান বললে, তবে? তবে মানে? ভ্রুকুটি করে উৎপলা মাল্যবানের দিকে তাকালো। তবে তোমার দিনের পর দিনই খুব খুলছে মনে হচ্ছে। মাল্যবান কোমল কঠিন চোখে উৎপলার দিকে তাকালো, কি একটা দাবি জানিয়ে, অথচ তা প্রত্যাহার করে তাকিয়ে রইল অনড় অক্লান্ত চোখে কিছুক্ষণ। বললে, ও আসার পর থেকেই তোমার চেহারার ভেতর এমন একটা সরম সরসতা যা আগে আমি দেখিনি বড় একটা। তোমার কথাবার্তা, ব্যবহার বিয়ের জল পেয়েছিল কি একদিন? মেঘের জল পাচ্ছে কি আজ? এখনকারটাই তো ভালো মনে হচ্ছে। গড়িমসি করছিল উৎপলা। এবার খেতে শুরু করলো। ঠোঁট একটু নড়ল কি নড়ল না, হাসি ফুটে উঠতেই মিলিয়ে গেল মুখে। সে হাসিটা আমোদের, ব্যথার, হয়তো গ্রন্থি মাংসপেশির কেমন একটা অচেতন আক্ষেপের। 8খানা লুচি খাওয়া হয়েছিল উৎপলার, বাকি 8খানা খাচ্ছিল। অমরেশ তো দিন 15 হলো আমার কাছে আসছে। 4, 5, 6 ঘন্টা রাত কাটিয়ে যায়। বাতি জ্বলে ঘরে, বাতি নিভেও থাকে অনেকক্ষণ। আমরা মাঝে মাঝে ভাবি তুমি হয়তো ওপরে আসছো। ওপরে এলে একটা কাণ্ডই বাধাতে তুমি। লুচির বাকি টুকরোটুকু খেয়ে ফেলে উৎপলা বললে, তুমি বাধাতে কিনা জানি না, তবে মানুষ তো মানুষ, ঝামেলা না হয়ে যায় না। বেঁধে যেত এতদিনে। অমরেশও চুপ করে থাকতো না। কেন, কি হয় ওপরে? আমি কেন তা বলবো? তাহলে পরের ছেলেটিকে জিজ্ঞেস করতে যাব আমি? কেন, তুমি নিজে ওপরে এসে নিজের চোখে দেখে যেতে পারবে না? 15 দিন তো হলো, নিচের থেকে তত্তর করে লোকটা ওপরে উঠে যেতে দেখছো তো রোজই। নিচের ঘরে বসে মাঝে মাঝে কথাও বলেছে তোমার সঙ্গে। কথাবার্তা শুনে কেমন মনে হয়েছে অমরেশকে তোমার? মাল্যবান কিছু খেতে গেল না আর। এঁটো হাতে একটা সিগারেট জ্বালিয়ে বললে, লুচি খেলে না যে? খিদে নেই। অমরেশ কাল আসবে? আসবে বই কি। উৎপলা আরেকখানা লুচির কিনার ভেঙে খিদে জাগিয়ে তুলবার সাহসিক চেষ্টায় নিজেকে আলোড়িত করে তুলে বললে, ওকে বাড়িতে আসতে নিষেধ করে দিতে পারবে তুমি? উৎপলা উঠে দাঁড়ালো। কি হলো? ঘুম পেয়েছে। বসো বসো, কথা আছে। না না, বসতে পারছি না, দুটো পায়ের গিঁটে গিঁটে ব্যথা করছে। কি বলবে বলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। মাল্যবান সিগারেটটা টানতে গেল না আর। জলের গেলাসের ভেতর সেটা ফেলে দিয়ে বললে, অমরেশের সম্বন্ধে কি ব্যবস্থা করবে বলো। উৎপলা নিজের জলের গেলাসটা মুখে নিয়ে খানিকটা জল খেলো, বাকি কুলকুচো করে ছাদের দিকে ফেলে দিলে। টেবিলে ছোট পিরিচে কয়েকটা পান ছিল। দুটো পান মুখে দিয়ে মাল্যবানের দিকে বিলড়িত, ক্রমে ক্রমে শান্তিমণ্ডিত কেমন একটা স্থির মমতায় তাকিয়ে হেসে বললে, কোনো কিছু ব্যবস্থা করবার নেই। কি বলছো তুমি? উৎপলার দৃষ্টিশক্তির উপর একটা পাকশাট মেরে যেন মাল্যবান বললে, খেয়াল আছে কি বলছো তুমি? যা বলছি তাই বলছি।
তেমনি দৃষ্টি তৃপ্তিতে মাল্যবানের দিকে তাকিয়ে একটুও ঝক না মেরে উৎপলা বললে, তুমি না হয় কাল ওপরে এসে একটা বিহিত করে যেও। মাল্যবান উৎপলার মুখের ওপর থেকে চোখ নামিয়ে মনের ঢের বেশি চোখের আলোকপাতের কড়া ঝাঁঝ দিয়ে সমস্ত ঘরটা ভরে ফেলতে লাগলো। ধীরে ধীরে মনে আলো এলো তার। দেখল আলোটা ঠান্ডা হয়ে গেছে। মাল্যবান ভাবছিল সে নিজে বিহিত কিছু করতে পারবে না। অন্ধকার রাতে পাঁচিল ডিঙিয়ে নিজের গাছেরও ফল চুরি করা বা যে চুরি করেছে তাকে ঠ্যাঙানো তার ধাতে নেই। ভালো হোক মন্দ হোক, কেমন একটা ধাত যেন তার। বন্ধুবান্ধব ডেকে হামলা করবার রুচি নেই। রটে যাবে সব। যেটুকু বা সাংসারিক শান্তি আছে তাও ছোটকে ৩৬ খান হবে। কিন্তু উৎপলা কি তাকে সাহায্য করবে না? মাল্যবান গেলাসটা জল ছুঁড়ে ফেলে দিয়ে লোটার থেকে খানিকটা জল গড়িয়ে নিয়ে ঢকঢক করে গিলে খেল। হাত মুখ ধুয়ে ফেলল। ভালো লাগলো। খানিকটা ঈশার শান্তি সংস্থাপিত হলো পৃথিবীতে যেন। কিন্তু তবুও বিজ্ঞানের ঘোড়া ডিঙিয়ে সান্ত্বনার ঘাস খাবার প্রবৃত্তি মাল্যবানের ছিল না। সে ভেবে দেখল, উৎপলা আর অমরেশের সম্পর্ক সম্বন্ধে যা সন্দেহ করেছে, স্বামীর ৪০ বছর পেরিয়ে গেলে আজকালকার পৃথিবী যা তাতে ২৮ বছরের রূপসী শঙ্খিনী স্ত্রী সম্পর্কে সেরকম সন্দেহ সে না করতে পারে যে তা নয়। কিন্তু উৎপলা মোটেই সে জাতের মেয়ে নয়। তাকে অবিশ্বাস করা ঠিক নয়। অমরেশ আসে রোজই বটে, কয়েক ঘন্টা কাটিয়ে যায়, কিন্তু ওরা ভাই বোনের মতো। বড়জোর জামাই শালীর মতো সম্বন্ধ ওদের। এর চেয়ে বেশি কিছু নয়। জীবনের সৎ ও অসৎকে নিয়ে মাল্যবানের নিরবিচ্ছিন্ন বিশ্লেষণ ঘিরে ম্যাক্রোপোলো সিগারেটের নীল ধূসর ধোঁয়ার নীলাঞ্জন মাল্যবানকে কেমন একটা আশ্চর্য নিশ্চিন্ততার ভেতর সমাধিপ্রীত করে রেখে দিল। কোনো কথা ভাববার দরকার বোধ করল না সে আর। অমরেশের খুব টাকা আছে? না, বিশেষ কিছু নেই। তবে আমাদের চেয়ে বড় লোক? উৎপলা অত্যন্ত ছাড়া গা ছাড়া ভাবে বললে, বলতে পারছি না, তা হতে পারে। দেখে তো মনে হয় বনেদি ঘরের ছেলে। উৎপলা টেবিলের ও কিনারে দাঁড়িয়েছিল, এ কিনারে এসেছিল, কখন ওদিককার কিনারে চলে গিয়েছে আবার। দাঁড়িয়ে দাঁড়িয়েই ছিল, বসছিল না। বললে, ও তুমি কেবল টাকার বংশের কথাই ভাবছ? আমি ওসব নিয়ে মাথা ঘামাতে যাই না। ওদের খুব বড় জমিদারি ছিল, অনেক শরিক হয়ে পড়েছে, জমিদারিতে ভাঙন ধরেছে, এখন বিশেষ কিছু নেই। বয়স কত অমরেশের? এই ৩৬-৩৭ হবে। স্ত্রী কেমন? সেকেলে জমিদারদের যেরকম হয়, যেন বার্তা বহন করছে আর কিছু নয়। শান্ত ঠান্ডা ভাবলেশীনতায় উৎপলা বললে, একাধ ফোঁটা রক্তকণিকায় তবু নিজেকে, নিজের কথাকে, চারদিককার শীত রাতের আবহকে কেমন একটা বার্তাতীততা দান করে। ও তো সেকেলে নয়, ও তো এখনকার। হ্যাঁ, ও নিজে মনে ভাবে যে ও আগামী যুগের। উৎপলার ঢিলে হাসি হেসে খানিকটা গ্রন্থি মাংসপেশির আক্ষেপে কেঁপে ওঠে, অবিশ্বাসে অথচ শিশুকে প্রশ্রয় দেবার মতো এতটা হতবল অকপট হাসিতে কাতর হয়ে উঠে বললে, ওর মাথায় অনেক বিদ্যে, কিন্তু ওর পরিবারটা ওকে পিছে টানছে। ওর ছেলেপিলে ৩টে, এই মাঘে আরেকটি হবে। এত কথা তুমি জানতে পেরেছ? অন্ধকারের ভেতর কেউটের মতো নড়ছে একটা মহিষের লেজ। তার মুখোমুখি যেন এসে পড়ে বললে মাল্যবান। উৎপলা পানের পিরিচের থেকে একটা পান তুলে নিয়ে অন্যমনস্কভাবে রেখে দিল আবার। পিরিচে মশলা ছিল, আঙুল দিয়ে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ঘেঁটে একটা লবঙ্গ তুলে নিল। লবঙ্গটা দাঁত দিয়ে কাটতে কাটতে বললে, অমরেশ তো আমার এখানে রোজ আসে, আমার এখানে অনেক রাত অবধি থাকে, সব কথাই বলে আমাকে, কেন জানতে পারবো না সব? মাল্যবান চিতাবাঘের মতো মুখ খিঁচোতে গিয়ে গৃহবলী ভুকের মতো ক্লান্ত ক্লিষ্ট চোখে বললে,
ও কি নিজেই সব বলে, সব করে? তুমিই তো ওকে দিয়ে বলাচ্ছ। রাত 12টা 1টা অবধি ওখানে থাকে। তুমি আছো তাই, তুমি ওকে থাকতে দিচ্ছ তাই। এর কোনো বিহিত করবে না? এর কোনো বিহিত নেই। নেই? নেই। কোনো নালিশ করো না তুমি। উৎপলা অন্তর্ভেদী অনিমেষ দৃষ্টিতে মাল্যবানের দিকে তাকালো। এমন মমতার সঙ্গে তাকালো সে, ভালোবাসার এমন গভীর আবেশে। মাল্যবান উৎপলার চোখের দিকে তাকিয়েছিল। তাকাতে 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 পারল না সে আর। শোনো। মাল্যবান উৎপলার চোখের দিকে ফিরে তাকালো আবার, কিন্তু তাকিয়েই রইল সে। উৎপলাও মাল্যবানের চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল। দুজনেরই খুব ভালো লাগলো, কিন্তু এ তো পরলোকের ইয়তি নিবিড়তা, জীবন নদীর ওপারে। হয়তো হবে কোনো দিন, হয়তো হবে না। বলো। বলেছি তো, বললে উৎপলা। অমরেশের মতো একটা অচ্ছুত। অচ্ছুত মানে? ও তো বামুনের ছেলে। বেশ্যাটা এখনো আসবে তোমার কাছে? তুমি বড় বিশ্রী কথা বলো। কোথাও আগুন নেই যেন ছায়ের ভেতর, তবুও সর্বব্যাপ্ত আঁচ রয়েছে সেই নিশ্চল উনুনের মতো তাপ ছড়িয়ে উৎপলা বললে। শীতের রাতে তাপটা খারাপ লাগছিল না মাল্যবানের। উৎপলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাপ বিকিরণ করে কোনো একটা অপরিচিত অন্যতর কুহর থেকে তাপ সঞ্চয় করে নিয়ে বললে, ও তো 10টা 11টা অবধি থাকে। এখন 2টো। শীতের রাতটা পেকেছে এখন। পেকেছে? উৎপলার ইচ্ছুক অনুগত শরীরের দিকে তাকিয়ে মাল্যবান নিজেকে একটু সামলে নিয়ে বললে, কাকে বলে পাকা শীত রাত? এই তো এই সময়টা। কিন্তু এই সময়টা তো সব সময় থাকবে না। ভেঙে যাবে তো সব কালকে ভোরবেলা। ভোর হবে না আর। কি করে বলছো তুমি? মাল্যবান উঠে দাঁড়ালো। স্লিপারের ভেতর পা গলিয়ে গায়ের চাদর আঁট করে নিয়ে ঘরের চারদিকের অন্ধকারের দিকে চোখ বুলিয়ে নিতেই দেখল উৎপলা তার আরো অনেক কাছে এসে দাঁড়িয়েছে। দুজনে বিছানায় শুলো গিয়ে। উৎপলা মাল্যবানকে বললে, ভোর হবে না আর, জানতে হবে না। দেখো শীতের রাত, কিরকম শীত। ঘরের বিছানায় হাসিনীদের মতো কিরকম আমাদের দুজনের। আবার দেখবে কিরকম লম্বা এসব রাত। শীতের রাত সত্যি কি যে চমৎকার। লম্বা বলে আরো ভালো। সত্যি কোনোদিন শেষ হবে না আর। মাল্যবানের আশ্চর্য লাগছিল। কোনোদিনও যে জেগে উঠতে হবে না আর। শীত যা সবচেয়ে ভালো, এই বিশৃঙ্খল অধঃপতিত সময়ে সমাজে রাতের বিছানা যা সবচেয়ে শ্রেষ্ঠ, সেই শীত রাতের কোনোদিন শেষ হবে না আর। উৎপলা সবসময়ই মাল্যবানের সময়ে ঘেঁষে থেকে যাবে অনিঃশেষ শীত ঋতুর ভেতর। এইসব অপরূপ লাগছিল তার, কিন্তু তবুও কি করে তা হয়? ইতিহাস নেই? বিভেদ করে চলে যেতে দিয়েছে মাল্যবানকে নিয়ে উৎপলাকে? সময় তো আছে, সময় নেই? ছেদ করে চলে গেছে তাকে নিয়ে সকল সময়কে উৎপলা। গভীর গভীর এই শীতের রাত, অনির্বচনীয়। যখন নদীর থেকে নয়, শুকনো শক্ত চুনি পান্নার ভেতর থেকে জল ঝরছে, সেই জল দেবীকে নিয়ে এরকম শীতের রাতে শুয়ে থাকা। কোনোদিন শেষ হবে না রাতের? না, কোনোদিন শেষ হবে না আমাদের রাতের উৎপলা। হবে না, হবে না। শীতের রাত ফুরোবে না কোনোদিন। না, কোনোদিন ফুরোবে না শীত রাত, আমাদের ঘুম। না না, ফুরোবে না। কোনোদিন ফুরোবে না শীত রাত, আমাদের ঘুম। ফুরোবে না, ফুরোবে না। কোনোদিন ফুরোবে না শীত রাত, আমাদের ঘুম। না না। আলোড়িত হয়ে কথা বলতে বলতে কেমন আলো অন্ধকার, সূর্য, শিকারে বাজ, বড় বাতাস, মাতৃগণ, গণিকাগণ,
উৎপলার অট্ট হাসি, সমুদ্র শব্দ, রক্ত শব্দ, মৃত্যু শব্দ, অফুরন্ত শীত রাতের প্রবাহের রোল শুনতে শুনতে মাল্যবানের ঘুম ভেঙে গেল। টেবিলের ওপর মাথা রেখে ঘুমোচ্ছিল সে। তাকিয়ে দেখল ঘর অন্ধকার। টেবিলের থালা বাসন সমস্ত সরিয়ে এঁটো পরিষ্কার করা হয়েছে কখন যে সে তা টের পায়নি। টেবিল ফিটফাট পরিচ্ছন্ন, কালো সরীসৃপের পিঠের মতো চকচক করছে। মাল্যবান বুঝতে পারছিল না কখন সে ঘুমিয়ে পড়ল। এই যে এইমাত্র উৎপলাকে দেখছিল, বিছানায় শুয়েছিল, কথা শুনছিল, এসব তাহলে ঘুমের ভেতর দেখা, নির্জ্ঞান পরলোকের কণ্ঠে শোনা? জেগে থেকে তাহলে সে কোন অবধি শুনেছিল? মাল্যবান ঘাড় হেঁট করে অন্ধকারে বুঝে নিতে চেষ্টা করছিল। মনে পড়ল তার, মনটা তার বড় খারাপ হয়ে গেল। কিচ্ছু হবে না, কিচ্ছু সে করতে পারবে না বলে উৎপলা তারপর মাল্যবানকে এঁটো টেবিলে ঘুমিয়ে পড়তে দেখল। এঁটো পরিষ্কার করল, মশারি ফেলল, বিছানায় শুয়ে ঘুমিয়েও পড়ল। কিন্তু মাল্যবানকে জাগিয়ে দেওয়াও উচিত মনে করল না।